আমি আপনার কাছে সংক্ষেপে বিষয় শুনবো, কারণ আমরা আগামীকাল আবার পার্লামেন্ট বসছে, সেটা কি হতে যাচ্ছে পার্লামেন্টে সেই বিষয়ে আমরা কথা বলতে চাই। যেটা আলাপ হচ্ছিল যে বিচারিক ত্রুটি নিয়ে কথা বলছিলাম, তাহলে পতিত আওয়ামী লীগের এই বিচারিক ত্রুটির কারণে জামাত ইসলামে এই লেভারেজটা পেয়ে গেল কিনা, এবং এটার ইম্প্যাক্ট আসলে আগামীর জন্য কি সংক্ষেপে? ওই সময়ই কিন্তু বিচার নিয়ে প্রশ্ন উঠেছিল এবং স্কাইপি ফাঁস হওয়া ইত্যাদি ইত্যাদি মিলিয়ে বিচারটিকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হয়েছিল। এখন 1971 সালের সংগঠিত অপরাধ, তার সাক্ষী সাবুত জোগাড় করা এবং এগুলো কিন্তু কঠিন কাজ ছিল। আমরা অনেকেই তখন বলছিলাম এই বিচারটি যদি আপনি আটঘাট বেঁধে না করেন এবং আইনানুগভাবে না করেন এবং ভবিষ্যতে প্রশ্ন উঠবে না এমনভাবে না করেন, তাদের কিন্তু সমালোচনা থাকবেই। আজকে সেই সুযোগটি জামাত নিচ্ছে এবং তারা বলার চেষ্টা করছে বিচারটি ত্রুটিপূর্ণ ছিল। তার মানে কি 71-এর ঘটনাটি ঘটেনি? নিশ্চয়ই ঘটেছে। এখন ওই ঘটনাটির জন্য দেখুন, জামাত কোনো ইম্পর্টেন্ট ব্যাপার ছিল না বাংলাদেশের রাজনীতিতে, চতুর্থ দল, কিন্তু ঘটনার সময়ের আবর্তে তারা এখন ইম্পর্টেন্ট দল হয়ে গেছে। তাদের সাথে আবার এনসিপি এবং কিছু তরুণরা যুক্ত হয়েছে, দু একজন মুক্তিযোদ্ধাও যুক্ত হয়েছে নির্বাচনে প্রায় এমপি হবেন বলে। হ্যাঁ, এখন তারা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাদের নিজেদেরকেই ঠিক করতে হবে 71-এর ন্যারেটিভটা তারা কি করে দিবেন। যদি কিন্তু দিয়ে কিন্তু এই ন্যারেটিভ ধোপে টিকবে না। এই ন্যারেটিভ প্রতিদিন তাদেরকে ফেস করতে হবে। আর আমাদের দেখতে খুব খারাপ লাগে যে বিভিন্নভাবে চিহ্নিত অপরাধী, নারী ধর্ষণকারী, খুনি, মুক্তিযোদ্ধা মানে হত্যাকারী ব্যক্তিবর্গ জাতীয় সংসদে হেঁটে বেড়ান অথবা তাদের দল হেঁটে বেড়ায়। কাজে এই জায়গাটিতে একটি জামাতি ন্যারেটিভ আপনার লাগবে এবং তাদেরও উপলব্ধি করতে হবে তারা আগের সেই নন সিগনিফিক্যান্ট দলটা না। তারা তো প্রায় পাওয়ারে চলে গেছিলেন নির্বাচনের আগে, যে বাতাসটি তারা তৈরি করতে পেরেছিলেন প্রশাসন মিলিয়ে। এবং আপনি যদি নির্বাচনের 48 ঘন্টা 72 ঘন্টা আগে টাকা পয়সা ধরা না পড়তো, তাহলে তাদের ওই যে সৎ লোকের শাসন, নৈতিক মানদণ্ডে অনেক উন্নত, ওই ন্যারেটিভটাই তো বাজারজাত তারা করেছিল। জান্নাতের টিকিট তো আরো দূরের। কাজেই জামাতের ব্যাপারে এই রিয়ালিটিগুলোকে জামাতকে ফেস করতে হবে। এটি আমার ধারণা যে তরুণরা যারা জামাতের সাথে নির্বাচনী জোট করেছেন, উনি যদিও বলছিলেন 3টি বিষয়ে করেছেন, কিন্তু দেখেন এটা একটা ব্লার্ড লাইন। এটা আপনি বারবার বলবেন কখনো সুবিধা মতো 3টি বিষয়ে করেছি, কখনো আমরা একসাথে ওয়ার্কআউট করি, একসাথেই করি, আগামীতে রাজনৈতিক জোট করব। রাজনীতিতে দেখুন, ওনারা জামাতে যাওয়ার আগে কতগুলো জোটের অংশ হয়েছেন বা হওয়ার চেষ্টা করেছেন। কাজেই রাজনীতি কিন্তু একটা প্রবাহমান নদীর মতো। তাদেরও উচিত হবে এই জোটে। আমরা খুব হতাশ হয়েছি, আমি ব্যক্তিগতভাবে তো হয়েইছি, যদিও আমি জানি যে 6 জনও হয়তো পার্লামেন্টে আসতে পারতো না এনসিপি একা নির্বাচন করলে। কিন্তু স্বাধীনতা বিরোধীদের সাথে 24-এর গণ আন্দোলনের নেতারা চলে গেছেন, এটি বাংলাদেশের একটা বড় পরাজয়। কোনটা আসলে বেশি লাভ এনে দিল? প্রথম দিন পার্লামেন্টে যে প্রেসিডেন্টের ভাষণ নিয়ে এত কথা হলো, আমি মনে করি ওটি একটি মানে চটকদার ঘটনা এবং প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনা হবে, ওয়ার্কআউট হবে। প্রেসিডেন্ট 3 মৌসুমে 3 ধরনের বাণী দিবেন এবং তার থেকে অনেক তরুণ কারো দিকে পায়ে ধরে সালাম করার জন্য এগিয়ে যাবেন। এই প্রেসিডেন্ট তো ব্যক্তিত্বহীন, একে নিয়ে কথা বলে সময় নষ্ট না। 50 ঘন্টা নাকি 81 কোটি টাকা খরচ হবে তাকে নিয়ে আলোচনা করে, এটি জাতীয় লস। কিন্তু যেটি এই যে শোক প্রস্তাব, এই যে জামাত এবং স্বাধীনতা বিরোধীরা সংসদে, এবং আপনি সংসদের একটি চেহারা দেখুন যেটা স্টিল ছবিতে আমরা দেখতে পেয়েছি, এটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটা করুণ দিনও হয়েছে ওই দিন যা ঘটেছে।